তাহলে আচ্ছা, একবার আমাকে কনফার্ম করে দাও যে আমার অডিওটা ক্লিয়ার আছে আর তোমরা স্ক্রিনটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। Yes, sir. ক্লিয়ার আছে ভয়েসটা? আর স্ক্রিনটাও ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, ফাইন। আচ্ছা, আগের দিন আমরা মেমোরি বা মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম। তো আজকে আমরা আহ, যেটা মানে আগের দিন যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে সিলেবাস তে আমাদের কি কি মেনলি আছে ওগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আজকে দিয়ে শুরু হবে মেমোরি ম্যানেজমেন্টের একটা চেন অফ থটসটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। ঠিক আছে? যে মেমোরি জিনিসটা কি, প্রসেস জিনিসটা কি, তারপরে কিভাবে আমাদের মেমোরি বিভিন্ন পার্ট ডিভিশনস থাকে, আর কিভাবে আমরা এই মেমোরি পার্টিশনস গুলো বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। ইভেন এখান থেকে যে যে টপিকটা আমাদের আসে, যেটা আসল টপিক, দ্যাট ইজ মেমোরি ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াই দ্য মেমোরি ম্যানেজমেন্ট ইজ রিয়েলি রিকোয়ার্ড, সেটা আমরা বুঝবো। তো একটা সিম্পল প্রথমে একটা কথা জিনিস বলি, সেটা হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে? একটা প্রসেস আছে which is virtually a running program or the program in execution is a process. I think এটা তোমরা পড়েইছো যখন স্যার পড়িয়েছেন। এবারে ব্যাপারটা হচ্ছে যখন আমাদের একটা প্রোগ্রাম ইন এক্সিকিউশন হয়ে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাজ প্রসেস ইন এক্সিকিউশন। ফাইন, ইন এক্সিকিউশন। প্রোগ্রামিং এক্সিকিউশনটা হচ্ছে আমাদের প্রসেস। এবারে সাপোজ একটা আমি যে কোনো প্রোগ্রাম ধরলাম, সাপোজ একটা সি প্রোগ্রামই ধরলাম। ঠিক আছে? সেই প্রোগ্রামটা যখন আমাদের লেখা হয়, আমি একটা প্রোগ্রাম লিখলাম, সেটাকে আমরা সি ড্রাইভ বা ডি ড্রাইভ বা ই ড্রাইভ কোথায় একটা আমরা সেভ করছি। ঠিক আছে? এখানে আমি তোমাদের কিছু যখন জিজ্ঞেস করবো একটু কাইন্ডলি আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ফাইন। তো সি ড্রাইভ, ডি ড্রাইভ বা ই ড্রাইভ যখন আমরা সেভ করছি, জিনিসটা অ্যাজ এ ফাইল সেভ হচ্ছে ইন ডট সি ফরম্যাট, তাই তো? এবারে এই জিনিসটা যখন আমরা রান করছি, কেন সেই জিনিসটাকে আমরা প্রসেস বলছি? তার কারণ হচ্ছে আস আ ডেটা স্ট্রাকচার। আচ্ছা, কেউ কি জয়েন করতে চেষ্টা করছে? যখন আমরা এই প্রোগ্রামটাকে বা এই ফাইলটাকে রান করছি তখন এটার রেসপেক্টিভ একটা ডেটা স্ট্রাকচার যেটা তোমরা পড়বে, পিসিবি হিসাবে জানবে, প্রসেস কন্ট্রোল ব্লক, সেটা আমাদের মেইন মেমোরি মেইন মেমোরির মধ্যে মেইন মেমোরির মধ্যে কনস্ট্রাক্ট হয়। ফাইন। আচ্ছা, এই পয়েন্টটা কাদের জানা আছে যে পিসিবি প্রসেস কন্ট্রোল ব্লক মেইন মেমোরির মধ্যে থাকে, বা পিসিবি বলে কিছু জিনিস হয়, সেটা কজন জানো? বা পিসিবি জানো কি জিনিস সেটা আমাকে বলতে পারো? কেউ বলতে পারবে না? স্যার, একটা প্রসেস কতটা রিসোর্স ইউজ করতে পারে সেটা পিসিবিতে থাকে। একটা প্রসেস কতটা রিসোর্স ইউজ করতে পারে? ইয়েস হ্যালো? স্যার। আচ্ছা। আচ্ছা, এখানে রিসোর্স বলতে আহ, ঠিক আছে, রিসোর্সটা হলো আচ্ছা ঠিক আছে, রিসোর্স বলতে তুমি কি বোঝাতে চাইছো? রিসোর্স বলতে তুমি কি বোঝাতে চাইছো, মানে কি কি জিনিসগুলোকে রিসোর্স হিসাবে বলতে চাইছো?
মেমোরি। মেমোরি। আর কিছু? দেখো, ক্লাসটা এক্সিকিউশন টাইম। ইন্টারাক্টিভ করার চেষ্টা করো। এরকম করে শুধুমাত্র আমি একা বলবো তাহলে কিন্তু ক্লাসটা খুবই বোরিং হয়ে যাবে। তোমরা নিজেরা যদি কিছু না বলো তাহলে পরে কিন্তু তোমার নিজেদের যে ভুলগুলো আছে সেটা থেকে যাবে, সেগুলো কিন্তু সংশোধন হবে না। পরীক্ষার দিন আগে অব্দি তোমরা শিখে যাবে। সুতরাং ক্লাসে আমার চেষ্টা করো যে জিনিসটাকে ঠিক করার। ঠিক আছে? এতদিন বলো কি বলছিলে? স্যার এই রিসোর্স, নাম্বার অফ ইনস্ট্রাকশনস। নাম্বার অফ ইনস্ট্রাকশন তো রিসোর্স নয়, ওটা তো ইনস্ট্রাকশন। হ্যাঁ, রিসোর্স রিসোর্স না বলতে কিন্তু তুমি। পিসিবির মধ্যে থাকে মনে হয়, শিওর নয়। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। রিসোর্স বলতে আমরা জেনারেলি বুঝি মেমোরি। ফাইন। এবারে মেমোরি আমাদের বিভিন্ন টাইপস আছে। একটা আছে রেজিস্টার মেমোরি। রেজিস্টার ক্যান বি অ্যাক্ট অ্যাজ মেমোরি। উই ক্যান কনসিডার দ্যাট কি রেজিস্টারকে আমি একটা মেমোরি মেমোরি হিসাবে ধরতে পারি। ধরতে পারি তো রেজিস্টারকে মেমোরি হিসাবে। Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, তারপরে আমাদের মেন মেমোরি আছে। তারপরে আমাদের ক্যাশ আছে। ঠিক আছে? ইভেন আমাদের অ্যাকুমুলেটর, যেটাকে যেটা একটা স্পেশাল টাইপ অফ রেজিস্টার, সেটাকে আমরা মেমোরি রিসোর্স হিসাবে ধরতে পারি। ইভেন আমাদের আহ, আরো কিছু এক্সট্রা আছে, এটা আমি আজকে ক্লাসে বলবো বা নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে? আমি এটা স্পেশাল জিনিস বলবো, রিসোর্স অ্যালোকেটর। ঠিক আছে? ওটা পরে বলবো। ওটাকে আমরা রিসোর্স হিসাবে ধরতে পারি। এবার যখন তুমি একটা প্রোগ্রামকে রান করছো, সেই প্রোগ্রামটা রেসপেক্ট একটা ডেটা স্ট্রাকচার তৈরি হচ্ছে বললাম, সেটাকে বলা হয় কি পিসিবি, মানে প্রসেস কন্ট্রোল ব্লক। সেই প্রসেস কন্ট্রোল ব্লকে আমাদের কয়েকটা ডিভিশনস থাকে। ঠিক আছে? তা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডিভিশন হচ্ছে একটা, যেটার মধ্যে দুটো ডেটা স্ট্রাকচার সাইমালটেনিয়াসলি থাকে। স্যার, হ্যাঁ, বলো। স্যার এই পিসিবিতে স্যার ইউনিক প্রসেস আইডি থাকে না? পিসিবি তে প্রসেস আইডি থাকে না, পিসিবি কে একটা প্রসেস আইডি অ্যালোকেট করা হয়। আচ্ছা আচ্ছা। যেরকম আমি যদি বলি তোমার মধ্যে একটা রোল নাম্বার আছে, তাহলে কি সেটা ঠিক? আমি বলবো তোমাকে একটা রোল নাম্বার অ্যালোকেট করা হয়েছে, তাহলে সেটা ঠিক। তাই তো? রোল হ্যাঁ নাম্বার স্যার। মানে কি তোমার একটা ইউনিক আইডেন্টিটি উইদিন দিস কলেজ। ঠিক সেভাবে সিস্টেমের মধ্যে প্রসেসের একটা ইউনিক আইডেন্টিটি। আমি কোনো পার্টিকুলার প্রোগ্রামকে যখন রান করে একটা পিসিবি তৈরি করছি, তখন সেই প্রসেসটা কি ডেটা রিলিজ করছে, বা সেই প্রসেসের মধ্যে, বা সরি প্রসেস বলছি, সেই পিসিবিটার মধ্যে কি ডেটা স্টোর হবে, দ্যাট নিড টু বি লোকেটেড। সেটা কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশন হওয়া উচিত। এবার সেই ডেস্টিনেশনটা আমরা তো হিউম্যান বিং হিসেবে নাম অ্যালোকেট করে দিই একজন আরেকজনকে, কিন্তু সিস্টেম তো তা বোঝে, সিস্টেম তো নাম্বার বোঝে। তখন আমাদের কি লাগে? প্রসেস আইডি লাগে। সেই পার্টিকুলার প্রসেস আইডি রেসপেক্ট একটা পিসিবি কে আমরা আইডেন্টিফাই করি, আর তখন সেটা রেসপেক্টে আমরা কাজ করি। যাই হোক, তো যেখানে বলছিলাম যে এই পার্টিকুলার, আমি এক একটা পার্ট বলছি, এই পার্টিকুলার পার্টটা যখন ধরি আমরা, সেই পার্টিকুলার পার্টের মধ্যে আমার দুটো ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার ক্রিয়েট হয় এই একটা পার্টের মধ্যে। একটা ডেটা স্ট্রাকচার বলা হয় হিপ, আর একটাকে বলা হয় স্ট্যাক। আচ্ছা, আমাকে এখানে একটা জাস্ট সিম্পল একটা জিনিস বলো। তোমরা যে নোটবুক স্কুলে বানাতে বা কলেজে বানাও কিনা জানি না, কারণ অনেকেই স্কুলে কলেজে বানায় না। তো কলেজের কথা বলবো না, স্কুলে যে তোমরা নোটবুক বানাতে বা এখন কলেজে যে ল্যাব অ্যাসাইনমেন্ট গুলো করো, ঠিক আছে, ল্যাব রেকর্ড গুলো করো, তো সেখানটা তোমরা ইন্ডেক্স সামনের দিকে বানাও। মানে প্রথমের দিকে একটা দুটো পাতা ইন্ডেক্সের জন্য অ্যালোকেটেড থাকে। তারপরে আমরা কি করি? আমরা ল্যাবের কন্টেন্ট বা ক্লাস নোটস এর কন্টেন্টও শুরু করতাম, তাই তো করতাম। এটাতে কোনো তো ডাউট নেই, সবাই আমরা তাই করেছি। কিন্তু আমি যদি বলি আমার ইন্ডেক্সের কন্টেন্ট যদি 4 পাতা আমি অ্যালোকেট করে থাকি, আর সেই 4 পাতা পেরিয়ে যদি আমার 5তম পাতা অবধি আমার যদি প্রয়োজন পড়ে, তখন আমি কি করব? তোমাদেরকে জিজ্ঞেস করছি, কি করবো বলো? তোমরা ধরো কি করতে, যদি ধরো স্যার দেখা গেল একবার বলবেন, প্রথমে, কথাটা কেটে গেল। আমি বলছি একটা খাতা তুমি মেনটেন করলে সাপোজ, ঠিক আছে, সেই খাতাতে প্রথম 4টে পাতা তুমি ইন্ডেক্স মেনটেন করার জন্য
ব্ল্যাঙ্ক ছেড়ে দিলে, তারপরে 5th নম্বর পেজ থেকে তুমি ক্লাস নোটস লেখা শুরু করলে। এটুকু তো ক্লিয়ার? এবারে হ্যাঁ স্যার। দেখা গেল যে প্রথম 4টে পাতা আমার ইন্ডেক্স ফিল আপ হয়ে গেছে, কিন্তু খাতা আমার অর্ধেক বা অর্ধেকে একটু বেশি ভরেছে, কিন্তু বেশ ভালো পরিমাণে আমার খাতার স্পেস এখনো পড়ে আছে, মানে খাতার মধ্যে এখন অনেক কিছু লেখা যেতে পারে। ইভেন যখন ওই খাতাগুলো ওই পাতাগুলো আমি লিখবো, তাহলে আমার ইন্ডেক্সের প্রয়োজন পড়বেই। তো যদি আমার ইন্ডেক্সের প্রয়োজন পড়ে আর আমার 4টে পাতা যদি ফুরিয়ে গিয়ে থাকে, তখন আমি কি করব? নেক্সট কোনো একটা র্যান্ডম পাতাকে ইন্ডেক্স বানিয়ে দেবো। নেক্সট পাতা তো ফিল আপ হয়ে গেছে প্রথমের দিকেই। নেক্সট নম্বর পেজের কোনো স্যার র্যান্ডম একটা একটা নতুন পাতা আমি ওখানে আঠা দিয়ে লাগাবো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, গুড। দেখা গেলো এরকম করতে করতে আমার আরো একটা পাতা লাগছে, তাহলে আমি আরো একটা পাতা নিশ্চয়ই আটাবো। ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি যদি বলি এটা ঠিক উল্টো অ্যাপ্রোচটা আমি করতে চাই। কেমন? একটা খাতা আছে সাপোজ, ঠিক আছে? এই খাতাটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে মানে এটা ফ্রন্ট সাইড, আর এটা ব্যাক সাইড। এবার আমি যদি বলি আমি ফ্রন্ট সাইড থেকে, এটা ব্যাক সাইড হলো, তো ফ্রন্ট সাইড থেকে আমি আমার ক্লাস নোটস গুলো লেখা শুরু করছি। আর ব্যাক সাইড থেকে যদি আমি আমার কি বলবো ইন্ডেক্সটা লেখা শুরু করি, তাহলে পরে কি হবে যে আমার ক্লাস নোটস এর জন্য ইনফিনিট নাম্বার অফ পেজেস অ্যালোকেটেড রয়েছে, আর ইন্ডেক্সের জন্য অনেক কটা পাতা অ্যালোকেটেড রয়েছে। এরকম সময় আসবে যে খাতার নোটস গুলো আমি লিখতে লিখতে পাতাগুলো শেষ হবে, আর ওইতে ইন্ডেক্সটাও লিখতে লিখতে আমি পিছন দিক থেকে এগিয়ে আসবো। কোনো না কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে দুটো জিনিস এক জায়গায় এসে কোলাইড করবে। যেখানটায় দুটো জিনিস এসে কোলাইড করবে সেখানে বলবো কি আমার খাতা কমপ্লিটলি ফিল্ড আপ হয়ে গেছে। ইভেন না ক্লাস নোটস এর জন্য আমার কোনো এক্সট্রা পাতা লাগবে, না ইন্ডেক্স এর জন্য আমার কোনো পাতা লাগবে। ইজ দ্যাট পয়েন্ট ক্লিয়ার? আমি যেটা ইয়েস বললাম স্যার। ব্যাপারটা এই ব্যাপারটা বোঝা গেছে তো? কি বলতে চাইলাম আমি, এটা ইয়েস স্যার। তোমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে বলছিলাম, জাস্ট বলছি যে এই জিনিসটাকে এভাবে ভাবার জন্য। ঠিক আছে? কেন বলছি? কেননা এই প্রিন্সিপালটাকেই ইমপ্লিমেন্ট করা হচ্ছে পিসিবির মধ্যে। কিভাবে? এই হিপ মেমোরিটা টপ টু বটম ফিল আপ হবে, আর স্ট্যাক মেমোরিটা বটম টু আপ ডিরেকশনে ফিল আপ হবে। একটা সার্টেন পয়েন্ট অফ টাইম যদি হিপ বেশি জায়গা খায়, তাহলে অবভিয়াসলি এই জায়গাটা সাপোজ সাপোজ এই জায়গাটা এসে স্ট্যাক আর হিপ কোলাইড করবে। সাপোজ স্ট্যাক বেশি জায়গা নিল, তাহলে পর আমার দেখা গেলো একটু উপরে দুটো এসে মিট করবে। যেখানটাই দুজনে মিট করবে না কেন, ঠিক আছে, আমি এটুকু বলতে পারবো যে হিপের জন্য আর কোনো জায়গা নেই, আর স্ট্যাকের জন্য কোনো জায়গা নেই। আলটিমেটলি আমার মেমোরি ফুল হয়ে গেছে। কিন্তু যদি আমি কি করতাম, আমি সাপোজ আমি এখানে এখানে একটা ড্র করছি, সেখানে হলো যে আমার হিপটা উপর থেকে ফিল আপ হতে হতে আসছে, আর স্ট্যাকটা সাপোজ আমি এখান থেকে ফিল আপ করতে করতে যাচ্ছি। দেখা গেল হিপটা এই পর্যন্ত এসে ওর আরো জায়গা প্রয়োজন পড়ছে, বাট স্ট্যাক এই পর্যন্ত এসেই শেষ হয়ে গেল। ইন দ্যাট কন্ডিশন আমার কি হবে যে স্পেস এতটা স্পেস আমার ফ্রি থাকবে, বাট ইট উইল রিমেন আনইউটিলাইজড। It will remain unutilized. This is a kind of problem we are going to face in terms of memory, and for that reason only we require memory management techniques. ব্যাপার এই পয়েন্টটা কি আমার ক্লিয়ার হচ্ছে সবার কাছে? Yes, sir. ওকে, ফাইন। না একজনই বলছে বাদ বাকি, একজন দুজন বলছে বাদ বাকিটা কোনো রেসপন্স দিচ্ছ না কেন? তোমরা কি শুনছো না, নাকি পরে রেকর্ডিং দেখবে? কি ব্যাপার? বারবার বলছি তোমাদের তরফ থেকে কোনো রেসপন্স নেই, কিন্তু ক্লাস কিন্তু এইভাবে খুবই ডাল হয়ে যাবে, আমারও পড়ানোর ইন্টারেস্ট থাকবে না সেই অর্থে। যাক, তো এটা হলো কি আমাদের একটা পিসিবির কনসেপ্ট। এবার পিসিবির মধ্যে আমাদের আরো কয়েকটা জিনিস থাকে, যে সাপোজ এখানে রেজিস্টার,
রেজিস্টার, পিসিবির মধ্যে রেজিস্টার থাকে না, ঠিক আছে, বাট একটা সেকশন থাকে যেখানে রেজিস্টার মেমোরি ব্যাপারে জিনিসগুলো লেখা থাকে, ঠিক আছে। যেমন সাপোজ আমাদের মাইক্রো প্রসেসর যখন আমরা পড়েছিলাম, মাইক্রো প্রসেসর, সেখানে আমরা কি রেখেছিলাম যে আমাদের অ্যাকুমুলেটর বলে একটা রেজিস্টার আছে, বি, সি, ডি, ই এরকম করে অনেক কটা রেজিস্টার ছিল, জেনারেল পারপোজ রেজিস্টার ছিল, তারপরে আমাদের প্রোগ্রাম কাউন্টার বলে একটা রেজিস্টার ছিল, ঠিক আছে, তারপরে তারপরে বোধহয় অ্যালোকেটর, ডিঅ্যালোকেটর এরকম একটা রেজিস্টার ছিল, ঠিক আমার মনে নেই। তো এরকম অনেক বেশ কয়েকটা রেজিস্টার আমাদের মাইক্রো প্রসেসরের মধ্যে ছিল, মানে যেটা 8085 বলছি আমি। ফাইন। এবারে সাপোজ একটা প্রসেস বা পিসিবি রান করছে, তখন ওই পিসিবি কি হবে, ওই পিসিবি কে বিভিন্ন রেজিস্টার অ্যালোকেট করা হবে। মানে সাপোজ আমার একটা ইকুয়েশন হলো a ইকুয়ালস টু বি প্লাস সি, ঠিক আছে। সেই বি যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে একটা পার্টিকুলার রেজিস্টার অ্যালোকেট করে দেওয়া হলো, যে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা এই পার্টিকুলার রেজিস্টারের মধ্যে থাকবে। সিমিলারলি সি যে ভেরিয়েবলটা আছে, সেটার ভ্যালু কোনো একটা পার্টিকুলার রেজিস্টারের মধ্যে থাকবে। এবার কোনো কারণে, ঠিক আছে, কি কারণে এটা হতে পারে সেটা তোমরা পড়বে, যখন স্যারের পার্টটা স্যার পড়াবেন তখন বুঝবে। সাপোজ আমি জাস্ট এমনি বলছি যে কোনো একটা কারণে আমাদের এই প্রোগ্রামটা বা এই পিসিবিটা প্রসেসর থেকে বেরিয়ে আসলো। প্রসেসর থেকে বেরিয়ে আসলো, এটা মানে কি, প্রসেসরে আমরা ঢুকে গেল, এটা মানে কি, এগুলো জিনিস এখন আমি বলবো না, কারণ এটা স্যার যখন বলবো ওই পার্টের মধ্যে আসবে, সুতরাং দুই জায়গায় বললে পরে গুলিয়ে যাবে। সুতরাং এখন পর্যন্ত এটুকুই বোঝো যে সাপোজ একটা পিসিবি প্রসেসরের মধ্যে ছিল, একটা পিসিবি একটা প্রসেসরের মধ্যে ছিল, যার কারণে সেই প্রসেসটাকে আমরা কি বলছিলাম, রানিং স্টেটে বলছিলাম। এবার কোনো কারণে সেই প্রসেসটা, সেই পিসিবিটা আমার প্রসেসর থেকে বেরিয়ে আসলো, তখন ও যেই যেই রেজিস্টার গুলোর মধ্যে নিজের যেই যেই ভ্যালু গুলো স্টোর করে রেখেছিল, সেই ভ্যালুগুলো কোন রেজিস্টারে ছিল, কি ভ্যালু ছিল, যেরকম প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কি অ্যাড্রেস ছিল, ঠিক আছে, সেগুলো সব আমাদেরকে এই পিসির মধ্যে স্টোর করে রাখতে হবে। কেন? যাতে আবার যখন নেক্সট টাইম, মানে এই যে বেরিয়ে আসলো, আবার যখন ঢুকবে নেক্সট টাইম, এই জিনিসটা তোমার এখন হয়তো ক্লিয়ার নয়। তো এই যে বেরিয়ে আসলো আবার ঢুকলো, যখন সেকেন্ড টাইম ঢুকবে বা থার্ড টাইম ঢুকবে বা যে কোনো এনএস টাইমে ঢুকবে, তখন ওকে আবার ওখান থেকেই শুরু করতে হবে যেখান থেকেও কাজটা শেষ করেছিল। সেই কারণে আমরা পিসিবির মধ্যে বিভিন্ন রেজিস্টার কন্টেন্টস গুলোকে স্টোর করে রেখে দিই, ঠিক আছে। দেখবে যার কারণে তোমাদের সি ড্রাইভ যদি কেউ কোনোদিন যদি যদি চেক করতে পারো, সেটা দেখবে যে যখন তোমরা কম্পিউটারটাকে স্লিপ মোড বা হাইবারনেট মোডে ফেলে দিচ্ছ, তখন দেখবে ওই যা যা কন্টেন্ট রানিং ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক আছে, সেগুলো সব হাইবারনেট হয়ে যাচ্ছে বা স্লিপ হয়ে যাচ্ছে, হয়ে সেগুলো কন্টেন্ট গুলো কোথায় স্টোর হচ্ছে, পিসিবির মধ্যে। আর সেগুলো কোথায় স্টোর হচ্ছে, আমাদের সি ড্রাইভের একটা ভার্চুয়াল মেমোরির মধ্যে স্টোর হচ্ছে। এবারে যদি তোমরা ওই কম্পিউটার থেকে ওই হার্ড ডিস্ক ড্রাইভটাকে খুলে যদি অন্য কোনো কম্পিউটারে লাগিয়ে দেখো, দেখবে সি ড্রাইভের মেমোরি বা যেটা অ্যালোকেটেড মেমোরি, ঠিক আছে, সেখান থেকে ওটা বেশি দেখাচ্ছে। এই কারণে, কেননা আমাদের পিসিবির মধ্যে সব কটা রানিং প্রসেসের কন্টেন্ট গুলো স্টোর হচ্ছে, ঠিক আছে, যার জন্য সাইজটা বেড়ে যাচ্ছে। এবার যখন আবার রানিং মোডে আসবে, তখন কি হবে, ওই পিসিবি গুলো আবার রিলিজ করে দেবে, রিস্টোর হয়ে হয়ে যাবে, সুতরাং আবার নতুন করে জিনিসগুলো স্টার্ট হতে পারবে, ঠিক আছে। এখানে আমি জানি অনেকেরই অনেক পয়েন্ট ক্লিয়ার না হতে পারে, ঠিক আছে, আমি এই জিনিসগুলো যদি ভবিষ্যতে তোমরা বলো যে আবার রিপিট করতে, আমি করব, কিন্তু তখন যখন স্যারের পার্টটা পড়ানো হবে তখন, ঠিক আছে। তো এই পর্যন্ত কারোর কোনো ডাউট? নো স্যার। ওকে, ফাইন। তো এটা হলো কি আমাদের পিসিবির নিয়ে একটা ডিসকাশন। এবারে
আমাদের একটা সিম্পল টার্ম ইউজ করা হয়, ঠিক আছে? সেই টার্মটাকে বলা হয় এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি অফ প্রসেসর, which largely depends on memory. এফিসিয়েন্সি মানেটা কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। সাপোজ তোমাদের ক্লাসের স্ট্রেংথ কত আছে? 70 বা 60 বোধ হয়, তাই তো? স্যার 60। 60 স্ট্রেংথ আছে। ফর এক্সাম্পল তোমাদের ভাইবা হচ্ছে, ঠিক আছে? তো ভাইবা যদি হয়, আমি একটা একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে যদি আমি কল করে তাদের ভাইবা নিই, তাহলে পার স্টুডেন্ট আমার কতক্ষণ লাগতে পারে? সাপোজ আমি ধরলাম যে 5 মিনিট লাগবে আমার একটা স্টুডেন্টের পিছনে, তাহলে আমার 60 যদি স্টুডেন্টস হয়, তো ইন্টু 5 করলে আমার কতক্ষণ লাগবে? 300 মিনিটস, which is nearly about 5 hours. ঠিক আছে? তার মানে আমি যদি তোমাদের 60 জনের একজন একজন করে যদি আমি ভাইবা নেওয়া শুরু করি, দ্যাট উইল স্ট্যান্ড নিয়ার অ্যাবাউট 5 আওয়ার্স। তার মানে কি, যে ফার্স্ট এসছে তার তো প্রথমে হয়ে গেল, কিন্তু যে 60th রোল নম্বর, যে লাস্ট রোল নম্বর, হি নিড টু ওয়েট ফর 5 আওয়ার্স। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা খুব বেশি পরিমাণে সময় তাকে ওয়েট করতে হচ্ছে। মানে এটা হচ্ছে ওয়ার্স্ট কন্ডিশনে বলছি, যে লাস্ট পার্সন, তাকে ওয়ার্স্ট অ্যামাউন্ট অফ টাইম যে ওয়েট করতে হবে সেটা আমি বললাম। ইভেন ধরো আমি এই 5 মিনিটের মধ্যে প্রত্যেকজনকে ভাইবা নিলাম, এবার আমি একজনকে ভাইবা নিলাম, সে আসলো, তাকে তাকে প্রশ্ন করলাম, সে চলে গেল। এবার নেক্সট পার্সন আসতে দেখা গেলো আমার 30 সেকেন্ড সে নিচ্ছে। মানে ফার্স্ট রোল নাম্বার এক্সিট করলো, মানে সে চেয়ার থেকে উঠলো, উঠে চলে গেল, যে গিয়ে বাইরে গিয়ে বললো সেকেন্ড রোল নাম্বার স্যার ডাকছেন, সে যাও। এরপরে যে সে আসবে, এসে বসবে, তার সে কথা বলা শুরু করব, তার মধ্যে ধরে নিলাম যে আমার 30 সেকেন্ড বা নিয়ার অ্যাবাউট ধরে রাখলাম যে 1 মিনিট আমার টাইম স্পেন্ড হলো। যদি এক এক জনের পিছনে আমার যদি 1 মিনিট করে বাড়তে থাকে, তাহলে এই সময়টা আবার বেড়ে কত হয়ে যাবে? 1 ঘন্টা হবে, আমার বেড়ে যাবে। তার মানে আমার আলটিমেটলি ক ঘন্টা লাগবে? 6 ঘন্টা। মানে যে লাস্ট পার্সন, তাকে 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে? এবার যদি আমি এই পোর্শনটাকে এফিসিয়েন্ট করে দিই, যে আমার এই টাইমটা নষ্ট না হয়, ইভেন আমি দেখা গেল আমি একই সময় দুটো স্টুডেন্টকে যদি আমি একসাথে ভাইবা নিই, তাহলে এই সময়টা আমার হাফ হয়ে যাবে, উইচ উইল রিডিউস টু 2.5 আওয়ার্স, মানে 2 ঘন্টা 30 মিনিট লাগছে। ইভেন আমি যদি 4 জন করে করি, তাহলে আমার 1 ঘন্টা 15 মিনিট লাগবে, 1.25 আওয়ার্স লাগবে। তো যত আমি এফিসিয়েন্টলি তাড়াতাড়ি করে ভাইবা নেবো, যত এফিসিয়েন্টলি তোমরা অ্যান্সার দেবে, তত এফিসিয়েন্টলি বা তত কম সময় ভাইবা পুরো প্রসেসটা শেষ হয়ে যাবে। আমার এই পয়েন্টটা ক্লিয়ার তো? ইয়েস স্যার। এবারে এফিসিয়েন্সি অফ প্রসেসর মানে কি বলতে চাইছি, যে যেরকম ভাইবা আমি একা নিচ্ছি আর এখানে 60খানা স্টুডেন্ট রয়েছে, ঠিক সেভাবে প্রসেসর একটা সিঙ্গেল এন্টিটি, আর তার সে কতগুলো প্রসেসকে অ্যাক্সেস করছে একই সময়। সে মেবি 60খানা প্রসেসকে অ্যাক্সেস করছে, মেবি সে 60,000খানা প্রসেসকে অ্যাক্সেস করছে, মেবি সে 60 lakhs অফ অ্যামাউন্ট অফ প্রসেস গুলোকে অ্যাক্সেস করছে একই সময়। যতই গুলো করুক না কেন, যত তাড়াতাড়ি ও একটা প্রসেসকে প্রসেস করবে, মানে একটা প্রসেসের পিছনে কাজ করবে, তত তাড়াতাড়ি সেকেন্ড প্রসেসটা চান্স পাবে, তত তাড়াতাড়ি লাস্ট প্রসেসটাও চান্স পাবে। আদারওয়াইজ কি হবে? লাস্ট প্রসেস হবে, তাকে অনেক বেশি লম্বা টাইম পিরিয়ডের জন্য ওয়েট করে যেতে হবে। তো আমাদের কাজ হচ্ছে প্রসেসরের এফিসিয়েন্সিটাকে বাড়ানো, বা প্রসেসরের এফিসিয়েন্সিটাকে 100% ইউটিলাইজ করা। ইভেন আমরা আজ অব্দি প্রসেসরের 100% ইউটিলাইজেশনটাকে করতে
মানে প্রসেসরের যে ইউটিলাইজেশন 100, মানে প্রসেসরকে আমরা 100% ইউটিলাইজ করতে পারিনি, which is theoretically quite possible but practically it is not even possible today. কেন সেটাকে আমি জাস্ট কয়েকটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? ইভেন আমি তার জন্য একটা জিনিস বলতে চাই। আহ তোমরা সবাই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো মেবি তোমরা মোবাইল পারচেস করার সময়, ল্যাপটপ পারচেস করার সময় বা ডেস্কটপ অ্যাসেম্বল করার সময় তোমরা প্রসেসর, যে ইন্টেলের প্রসেসর হয়, ঠিক আছে, ইন্টেলের হয় বা এএমডির হয়, ঠিক আছে, সেগুলো তোমরা আই থিঙ্ক অ্যাক্সেস তো মানে ওগুলো চেক তো করোই, স্পেসিফিকেশন গুলো চেক তো করোই অবশ্যই, তাই তো? করো তো? স্পেসিফিকেশন গুলো চেক করো তো প্রসেসরের? হ্যাঁ স্যার। আচ্ছা, সেই স্পেসিফিকেশনে জেনারেলি আমরা কি কি দেখি? প্রসেস ফ্রিকোয়েন্সি কত, আচ্ছা, নাম্বার অফ প্রসেসর ফ্রিকোয়েন্সি। আচ্ছা, প্রসেসরের ফ্রিকোয়েন্সি দিয়ে আমাদের কি লাভ? ফ্রিকোয়েন্সি থেকে আমরা বার করতে পারি এক সেকেন্ডে সে মানে একটা প্রসেসকে প্রসেস করতে কতটা টাইম লাগে। সাপোজ আমাদের যেটা ওয়ান অফ দ্য বেস্ট এএমডি এর আছে, রাইজেনটা, তার আই থিঙ্ক এটা বোধহয় তার ফ্রিকোয়েন্সি, আই থিঙ্ক, যদি আমি ভুল না হই, আর হয়তো বুস্ট করলে সেটা হয়তো 4.2 বা 4.0 হয় হয়তো। সো ফোর দিস পয়েন্ট ইজ দ্য, বুস্টে হ্যাঁ বলো। 4.7 হয় আই গেস বুস্ট করলে। 4.7 আমি জানি না, আমার জানা নেই। সেটা আমার মেবি তোমার যেটা 1 লাখ টাকা দাম সেটা হবে হয়তো, ঠিক আছে? তো এটা হলো কি ফ্রিকোয়েন্সি, যে একটা সেকেন্ড না একটা, অর একটা ক্লক সাইকেল, কোনটা হবে? 1 সেকেন্ড আর 1 ক্লক সাইকেল, কোনটা হবে? which was which is more appropriate? 1 সেকেন্ড আর 1 ক্লক সাইকেল, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? মানে আমি বলতে চাইছি পার ক্লক সাইকেল আর পার সেকেন্ডে কতগুলো প্রসেসর প্রসেস করছে। 1 সেকেন্ড। না, এটা হচ্ছে 1 ক্লক সাইকেল। এবার এই ক্লক সাইকেলটা আমাদের, তোমরা হয়তো পড়েছো মাইক্রো প্রসেসরের মধ্যে, যে আমাদের ক্রিস্টাল থাকে, ঠিক আছে? আমি অনেক অন্য 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 ডেপথে চলে যাচ্ছি, বাদ দাও। তো যাই হোক, ওই ক্রিস্টালটা স্যার একটা আমাদের মাইক্রো ফ্রিকোয়েন্সি প্রসেসর ছিল না। ছিল না? না, মানে এরকম ওটা কোনো কি টপিক শুনিনি। ও, তাহলে তোমাদের এখন আসেনি ওটা, ঠিক আছে, অসুবিধা নেই। মাইক্রো প্রসেসর আমি এক্সাম্পল দেবো না তাহলে, ঠিক আছে? যাই হোক, তো এটা হলো ব্যাপার। তো ক্লক সাইকেল মানে হচ্ছে যে আমাদের এই যে আমরা অ্যানালগ ফ্রিকোয়েন্সি বলি বা সাইন ওয়েভ বলি, কজ ওয়েভ বলি, এক সেকেন্ড দাঁড়াও। এই ক্লক সাইকেলটা, একটা কমপ্লিট ক্লক সাইকেলটা, একটা টোটাল সাইকেল কমপ্লিট হতে আমার কতক্ষণ টাইম নেবে সেটা তো ফিক্স নেই। যত বেশি আমার, সাপোজ 1 সেকেন্ডে যদি 10খানা ক্লক সাইকেল হয়, ঠিক আছে, তাহলে আমি কি বলবো? 10 হার্টস, সেটা ফ্রিকোয়েন্সি বলবো। যদি 1 সেকেন্ডে আমার 1000 সাইকেল কমপ্লিট হয়, তাহলে আমি কি বলবো? 1 কিলো হার্টস তার ফ্রিকোয়েন্সি বলবো। ঠিক সেভাবে এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে কি, একটা সেকেন্ডে এতগুলো ক্লক সাইকেল আমার জেনারেট করছে কে? প্রসেসরটা। আর এক একটা ক্লক সাইকেলে আমাদের এক একটা জব ডান হয়। ক্লিয়ার? এখানটা যদি ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই, বলো, আমি সেটা তো বলে দেবো। প্রসেসরের উপর ডিপেন্ড করবে যে সেই প্রসেসটা একটা ক্লক সাইকেলে কমপ্লিট হবে কিনা। অনেক প্রসেস তো থাকে যার বেশি ক্লক সাইকেল রাখতে পারে। না, আমি কি বললাম, একটা ক্লক সাইকেলে পার্টিকুলার একটা প্রসেস কমপ্লিট হবে কিনা হবে বলছি না, বা একটা ইনস্ট্রাকশন হতে, মানে একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে আমি একটা ক্লক সাইকেল নিচ্ছি,
ঠিক আছে? কিন্তু স্যার সেটাও তো বেস্ট কেস সিনারি হয়ে যাচ্ছে না? কোনটা বেস্ট কেস সিনারিও? যদি একটা ইনস্ট্রাকশন একটা ক্লক সাইকেলে কম্প্রেস মানে হয়ে প্রসেস হয়ে যায়, হুম। নট নেসেসারিলি হবেই। আমার তোমার আওয়াজটা ঠিক ক্লিয়ার আসছে না, একটু বলো ঠিক করে। নট নেসেসারিলি যে একটা প্রসেস একটা ক্লক সাইকেলেই প্রসেস হয়ে যাবে। না, আমি একটা প্রসেস বলছি না, একটা ইনস্ট্রাকশন বলছি। আচ্ছা আচ্ছা, একটা হ্যাঁ, সিঙ্গেল প্রসেসের একটা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন। সিঙ্গেল ক্লক সাইকেল হতো। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? সেটা কমপ্লিটলি ঠিক হতে পারে তার জন্য বলছি না কিছু আমি। তো এটা হলো কি আমাদের যে একটা ক্লক সাইকেলে আমাদের একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন হচ্ছে, মানে ইনস্ট্রাকশনস পার ক্লক সাইকেল, ঠিক আছে? তো এটা হলো একটা জিনিস। এবারে আমাদেরকে এই ক্লক সাইকেলকে যত বেশি আমরা ইউটিলাইজ করব তত বেশি আমাদের এফিসিয়েন্সি বাড়বে। আলটিমেটলি ব্যাপারটা কি হয় যে আমাদের কিছু ক্লক সাইকেল আইডিয়াল চলে যায়, ঠিক আছে? আমাদের সবকটা ক্লক সাইকেল ইউটিলাইজ হয় না, কিছু ক্লক সাইকেল আমাদের আইডিয়াল চলে যায়, যার জন্য আমরা 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারি, ঠিক আছে? এবারে আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমাদের মেন মেমোরি হচ্ছে 4 MB, 4 MB, ঠিক আছে? বহুত পুরনো সিস্টেমের কথা বলছি, ঠিক আছে? আর প্রসেস এর সাইজ হচ্ছে সাপোজ 4 MB। তো অবভিয়াসলি একটা মেন একটা প্রসেস কমপ্লিট 4 MB স্পেস ইউটিলাইজ করে নেবে। সো আমাদের এই মেন মেমোরির মধ্যে একটা প্রসেসই লাই করতে পারবে, তার বেশি আমাদের প্রসেস আসবে না। যদি তাই হয়, আমাদের সিপিইউ ইউটিলাইজেশন কে আমরা ধরি হচ্ছে 1 - P। এটা জাস্ট এমনি একটা ফর্মুলা, আমি এটা নিয়ে পরে আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? আপাতত এফিসিয়েন্সিটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি না সেটা আমি দেখাতে চাইছি। তো এখানটায় একটা প্রসেসকে আমি দুটো পার্টে ডিভাইড করছি, সেটা হচ্ছে তার প্রসেসর বাউন্ড টাইম, আর একটা হচ্ছে আমাদের আইও বাউন্ড টাইম। এটা মানে হচ্ছে যে একটা প্রসেস কতটা টাইম প্রসেসরের মধ্যে স্পেন্ড করছে, আর একটা প্রসেস কতটা টাইম একটা ইনপুট আউটপুট করতে স্পেন্ড করছে। সাপোজ আমি একটা প্রসেসের এক্সাম্পল নিচ্ছি, সেই প্রসেসটা হচ্ছে একটা প্রিন্টিং প্রসেস, ঠিক আছে? তো আমি একটা পিডিএফ খুললাম, সেই পিডিএফটাকে আমি প্রিন্ট করতে চাইছি। তো যখন আমি প্রিন্ট ইনস্ট্রাকশনটা দিলাম, প্রিন্ট বাটনটা ক্লিক করলাম, অ্যাট দ্যাট মোমেন্ট ওটা একটা আইও কে অ্যাক্সেস করছে, একটা প্রিন্টারকে অ্যাক্সেস করছে। কিন্তু তার আগে ও যে অ্যাক্সেস করতে যাবে প্রিন্টারকে, তার আগে তো প্রসেসরের কাছে এই প্রসেস হতে হবে যে কোন ফাইলটা এসছে, সেই ফাইলের কোন কন্টেন্টটা যাবে, কোথায় যাবে, কোন অ্যাড্রেস যাবে বা কোন পোর্টে যাবে, সেগুলো সব প্রসেসর ম্যানেজ করবে বা সেটাকে প্রসেসর প্রসেস করবে। নেক্সট কাজ কি হবে, এবার সেই প্রসেসটা প্রসেসর থেকে বেরিয়ে গিয়ে এবারে সেই আইও ডিভাইসে ঢুকবে। তার মানে কি, এখন ও আর প্রসেসরের টাইমটাকে খাচ্ছে না। বাট মাইন্ড ইট, এই সময়টা প্রসেসর কিন্তু অন্য কোনো কাজ করতে পারছে না, কেননা মেন মেমোরির মধ্যে মেন মেমোরির মধ্যে আমার একটাই প্রসেস আছে। যদি মেন মেমোরির মধ্যে আরেকটা প্রসেস থাকতো তাহলে আমি কি করতে পারতাম, যে আমি তাহলে ওই প্রসেসটাকে তুলে প্রসেসরের মধ্যে কাজ করাতে পারতাম, যতক্ষণ না এই প্রসেসটা আইও ডিভাইসে নিজের কাজটা শেষ করছে। সুতরাং সেই কারণে কিছুটা টাইম আমাদের সিপিইউ আইডিয়াল বসে থাকছে। সাপোজ এই যে পিটাকে আমি ডিনোট করছি, দিস পি denotes the 20% of its total lifetime to be as an IO or non processor bound time। মানে প্রসেসর বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় ও
কাজ করছে, সেটা আমি দেখবো না যে কোথায় গেছে। সো ইন দ্যাট কন্ডিশন আমি কি বলতে পারি, 1 minus 0.2 is 0.8 which is nearly 80%। তার মানে আমাদের সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে কত, 80% অনলি। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার? এখানে কোনো ডাউট Yes, থাকলে sir. বলতে পারো। ওকে ফাইন। এবারে সাপোজ আমার কাছে নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যে মেন মেমোরির মধ্যে আমার টোটাল 16 এমবি স্পেস রয়েছে, ঠিক আছে, 16 এমবি আমার স্পেস আছে। এবারে আমার একটা প্রসেসের সাইজ হচ্ছে 4 এমবি, अगेन 4 এমবি। তাহলে আমি কটা প্রসেস একসাথে মেন মেমোরির মধ্যে রাখতে পারবো? 4 প্রসেস ক্যান বি। কেউ কিছু বলবে? তুহিন বলো। সেটাই বললাম, 4টে। চারটে, ফাইন। এবারে যদি 4টে প্রসেস আমি মেন মেমোরির মধ্যে রাখতে পারি, তাহলে পরে কোনো না কোনো এক সার্টেন পয়েন্ট অফ টাইমে আমি কোনো না কোনো একটা প্রসেসকে আমি প্রসেসরের মধ্যে রাখতে পারছি। এখানে উই ক্যান থিঙ্ক দ্যাট আমাদের প্রসেসরটা 100% ইউটিলাইজেশনে যাচ্ছে, বাট বাট এখানটায় ফর্মুলাটা একটা ডিফারেন্স আছে, 1 minus p⁴। ঠিক আছে, এই জিনিসটা আমি পরে এক্সপ্লেন করব, ঠিক আছে। তাতে আমাদের নিয়ার অ্যাবাউট এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে হচ্ছে 60%। ঠিক আছে, এগুলো কিভাবে আসছে না আসছে আমি পরে বলবো। সুতরাং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 4টে প্রসেস 16 এমবির মধ্যে রাখছি, পুরো মেমোরি ফিল্ড আপ হয়ে রয়েছে, স্টিল আমাদের এফিসিয়েন্সি কমে এসছে। ঠিক আছে, এভাবে আমি যদি মেন মেমোরিকে আবার বাড়াই, ওটা 32 এমবি করে দিই, আর প্রসেসের সাইজ আমি সেম 4 এমবি রাখলাম, তাহলে আমি 8খানা প্রসেস রাখতে পারবো। তার মানে কি হবে, আমার সিপিইউ ইউটিলাইজেশন ইকুয়ালস টু 1 minus p⁴8 which will come near about 83%। ঠিক আছে, আবার বেড়ে গেল। ঠিক আছে, এই ফ্যাক্টরগুলো আমি পরে এক্সপ্লেন করবো, ফাইন। তো আমি যদি এরপরে আরো যদি আমার নাম্বার অফ প্রসেস বাড়াই, সাপোজ এটাকে আমি আমি 12 করে দিলাম, তাহলে এটা নিয়ার অ্যাবাউট 93% হবে। ঠিক আছে, সুতরাং আমি যদি একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখি, এখানটায় n টেন্ডস টু ইনফিনিটি করে দিই আর 1 minus p⁴n করে দিই, দ্যাট উইল might lead to or approximately will lead to 100% utilization of the CPU, but that will never be achieved। ঠিক আছে, তো আমাদের একটা সার্টেন থ্রেশহোল্ড অবধি আসতে হবে, যেখানে আমরা নাম্বার অফ প্রসেস অ্যালং উইথ দ্য অ্যামাউন্ট অফ মেমোরি দুটোকেই ম্যানেজ করতে পারি। আর যখন আমি এখানটায় এই ইকুয়েশন লিখছি, দ্যাট মিনস উই হ্যাভ ইনফাইনাইট amount of memory present with us in which we can fit infinite number of processes, which is nearly not possible due to the cost efficiency। Clear? Yes, sir. এখানে জাস্ট আমরা এফিসিয়েন্সিটা বোঝার চেষ্টা করছি চাইছি, আর কোথায় আমাদের বটল নেকটা হয়ে রয়েছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। এর বেশি এখন এখানে জানার কোনো দরকার নেই, এটা আমরা পরবর্তী ক্লাস, এখন অনেকগুলো আছে, তখন সেগুলো আমরা বুঝবো আস্তে আস্তে করে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি একটা জিনিস। এখানটা একটা জিনিস আমি শর্টে বলে ছেড়ে দিচ্ছি আজকে। এই যে আমরা 4টে প্রসেস, 8খানা প্রসেস বা 12খানা প্রসেস গুলো বলছি, যেগুলোকে আমরা এক একটা পুরো গোটা প্রসেস মানে একটা হিউজ অ্যামাউন্ট, টোটাল মানে পুরো একটা ব্লক অফ প্রসেসটাকে আমি মেন মেমোরির মধ্যে রেখে দেওয়ার কথা বলছি, সেখানটায় আমি জাস্ট তোমাদেরকে একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি, নেক্সট ক্লাস তোমরা আমার সেটা উত্তর দেবে। ইজ ইট রিয়েলি পসিবল, ইজ ইট পসিবল টু হ্যাভ হাফ অফ or partial amount of process to be present in main memory? Is it really possible or not? এটা তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলবে। ঠিক আছে, আমি এই জিনিসটাকে
আজকে বললাম না, জাস্ট আমি আজকে যেটা বললাম সেটা হচ্ছে কি কমপ্লিট প্রসেসটা রেসপেক্ট বললাম, কমপ্লিট প্রসেসের রেসপেক্ট আমি বললাম, ঠিক আছে, কমপ্লিট প্রসেসের রেসপেক্ট আমি বললাম। তোমরা আমাকে বলবে যে নেক্সট ক্লাসে যে হাফ অর পার্শিয়াল অ্যামাউন্ট অফ প্রসেস কে আমরা মেন মেমোরির মধ্যে প্লেস করতে পারবো কিনা সেটা আমাকে তোমরা নেক্সট ক্লাসে বলবে, ঠিক আছে? আমার প্রশ্নটা পরিষ্কার? কারোর কাছে কোনো ডাউট নেই তো প্রশ্নটা নিয়ে? নো স্যার। ওকে ফাইন। তাহলে আমি আজকে এটাকে ক্লোজ করি, রেকর্ডিংটা আমি বন্ধ করছি।